আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পোর্টসে। আজকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আরমান মুজাহিদ। আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের স্পোর্টস এডিটর এম কায়েসার ভাই। ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মুজাহিদ। আজকে আপনার সাথে যে বিষয়ে কথা বলতে চাই, আপনি একটি প্রতিবেদন করেছিলেন কয়েকদিন আগে, সেটা হচ্ছে বিপিএল বদনাম। আমরা দেখছি এবারের বিপিএল নতুন কিছু হওয়ার কথা ছিল নতুন বাংলাদেশে, কিন্তু বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। শুরুতে আপনার এই প্রতিবেদনের জের ধরে বলতে চাই, এবার বিপিএলে কি কি বদনাম দেখছেন? আসলে ক্রিকেট নিয়ে আলোচনা করতে গেলে মাঠের ক্রিকেট যে কথা যদি বলতে হয়, তাহলে দেখবেন যে আপনি ব্যাট বল নিয়ে এবং পারফরমেন্স নিয়ে আলোচনা করলে সেটা একটা সুখকর একটা বিষয় থাকে, কিন্তু আপনি যখনই সমালোচনা করবেন তখন মাঠের বাইরে যা ঘটছে সেটা নিয়ে আলোচনা করলে তখন সেটা ক্রিকেটের জন্য আমি মনে করি না সুখকর কোনো কিছু হচ্ছে। কিন্তু তারপরও বাস্তবতাটা হলো এবারের বিপিএল নিয়ে যতদূর যা যা ঘটনা ঘটেছে বা যে বিতর্কগুলো তৈরি হয়েছে সেটা মাঠের ক্রিকেটকে কিন্তু পেছনে ফেলে দিয়েছে। মাঠে কে পারফরমেন্স করছেন, কত রান দিয়ে কে জিতলেন, কত উইকেট কোন বোলার পেলেন, কে সেঞ্চুরি ভালো করলে, কে সেঞ্চুরি করলেন, কোন ম্যাচটা জমজমাট হলো, সেসব আলোচনা কিন্তু এখন একটু থেমে গিয়েছে। তার কারণটা হলো মাঠের বাইরে অনেক ঘটনা ঘটেছে যেটা এই বিপিএলটাকে যেভাবে আপনি বলছিলেন যে বদনাম করে দিচ্ছে, এবং এই বদনামের সবচেয়ে বড় বদনামের ভাগিদার আমি মনে করি যে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো। কারণ তারা এই বিপিএলের জন্য সবচেয়ে বড় যে ভুলটা এবং সবচেয়ে বড় যে দায়টা তাদের রয়েছে সেটি হলো যে তারা ক্রিকেটাররা খেলছেন, তারা নিলামে ক্রিকেটারদেরকে নিয়েছিলেন, ড্রাফটে ক্রিকেটারদেরকে নিজের দলে টেনেছিলেন, কিন্তু তারা সবচেয়ে বড় যে ভুলটা করছেন, সবচেয়ে বড় ভুল আমি বলবো না, আমি বলবো যে এক অর্থে এটা কিন্তু জালিয়াতি। কারণ আপনি যে চুক্তি নিয়ে বা যে চুক্তির করে তাদেরকে দলে টেনেছিলেন, যত টাকা তাদেরকে দিবেন সেই টাকাটুকু কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে যখন আমরা যখন এই আলোচনা করছি সেখানে বিপিএলের 41টা ম্যাচ হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের যে ক্রিকেটার যারা রয়েছেন তাদের দেনা পাওনাগুলো সেরকমভাবে মেটাননি। এমনও হতে যে নিয়মটা রয়েছে সেটা হলো যে আপনি টুর্নামেন্ট শুরু হলে আপনি একটা পোর্শন দেবেন, টুর্নামেন্টের মাঝখানে একটা পোর্শন দেবেন, তারপর টুর্নামেন্ট শেষ হয়ে গেলে অথবা ওই দলটা টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তাকে পুরোপুরি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো পোর্শনটুকু আপনি দিয়ে দেবেন যে চুক্তি তার সাথে করা হয়েছে। চুক্তিটা কি, তাকে নিলামে যে আপনি ব্যাংক যেটা ড্রাফট হয়েছিল প্লেয়ার্স ড্রাফট, সেই ড্রাফটে যে ক্যাটাগরিতে ছিল ক্রিকেটাররা তারা যে টাকাটুকু পাবেন সেখানে উল্লেখ করা ছিল, 100% সেটা উল্লেখ করা ছিল, সেই অনুযায়ী তাদেরকে টাকাগুলো দেবেন ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু সেটা এখন পর্যন্ত আপনার অনেক ফ্র্যাঞ্চাইজি যে আমরা যতদূর জেনেছি বা দেখেছি এখন পর্যন্ত ক্রিকেটাররা এটা বলেছেন, প্রেস কনফারেন্স করে ক্রিকেটাররা এটা বলেছেন যে 15%ও পাননি, 25%ও পাননি। সো পুরোপুরি মাত্রায় এখন পর্যন্ত অনেক ফ্র্যাঞ্চাইজির মালিক যারা রয়েছেন তারা ক্রিকেটারদেরকে সেই টাকাটুকু দেননি। সো মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা না হয়ে এখন কিন্তু আলোচনায় চলে আসছে যে এই নন পেমেন্ট ইস্যুটা, এবং দুঃখজনক বিষয়টা হলো যে এটা শুধুমাত্র যে দেশীয় ক্রিকেটাররা এই ধরনের নন পেমেন্ট ইস্যুর শিকার হয়েছেন তা কিন্তু না, বিদেশি অনেক ক্রিকেটাররাও কিন্তু হয়েছেন। আর আপনি জানেন যে বিদেশ থেকে যেসব বিদেশি ক্রিকেটার যারা খেলতে আসেন তারা কিন্তু একটা নির্দিষ্ট আপনার চুক্তিপত্র করে তারপর কিন্তু আসেন, তারা সরাসরি কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে যোগাযোগ করে না, তাদের হয়ে একটা এজেন্ট থাকেন, সেই এজেন্টরা কিন্তু ক্রিকেটারদেরকে এখানে খেলার জন্য উৎসাহিত করে থাকেন এবং সেই টাকা পয়সার হিসাবটা সেই এজেন্টদের কাছে থাকে। সেই কয়েকজন এজেন্টের সাথে আমারও কথা হয়েছে, তারা এখন জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত তাদের যে ক্রিকেটার যারা রয়েছেন তারা যাদের এজেন্ট হিসেবে কাজ করছেন তারা সেরকমভাবে টাকা পাননি। একটা বিষয় উল্লেখ করি, সেটি হলো যে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা, বিদেশি ক্রিকেটাররা একটা ম্যাচের কোনো টাকা না পেয়ে তারা হোটেল থেকেই বের হননি, এবং এর ফলে যেটি হয়েছে যে দুর্বার রাজশাহী সেই ম্যাচে কোনো বিদেশি ছাড়াই আপনার ম্যাচ খেলতে হয়েছে তাদেরকে, যেটা কিন্তু আপনার বিপিএলের চলতি আপনার কোড অফ কন্ডাক্ট যেটা রয়েছে বা আপনি বিধিবিধান যেটা রয়েছে, যে বাইলজ রয়েছে, সেই বাইলজের কিন্তু পুরোপুরি বরখেলাফ। অর্থাৎ এখানে বাইলজটা আমি একটু উল্লেখ করি, সেই বাইলজে বলা হয়েছে যে আপনি একাদশে যখন গড়বেন সেখানে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলোয়াড় আপনাকে খেলাতে হবে এবং সর্বনিম্ন 2 জন, অর্থাৎ 2 জন খেলোয়াড় বিদেশি খেলোয়াড় ছাড়া আপনি কোনো মতেই একাদশ সাজাতে পারবেন না। সেটা যেহেতু বাইলজে ছিল, কিন্তু যেহেতু তাদের ক্রিকেটাররা এখন পর্যন্ত ওই ম্যাচে হোটেলের থেকে বেরই হয়নি, তারা মাঠেই তারা আসেনি, তো এদিকে পুরো টিমও চলে এসেছে, আপনার সব কিছু রেডি রয়েছে, আপনার ব্রডকাস্টিং তৈরি হয়ে রয়েছে, প্রতিপক্ষ দলও চলে এসেছে, তখন বাধ্য হয়ে সেই বাইলসটা ম্যাচের মাঝখানে চেঞ্জ করতে হয়েছে বা বিপিএল কর্তৃপক্ষকে, যেটা কিন্তু কোনো মতেই অন্য জায়গায় আপনি গ্রহণযোগ্য না। কিন্তু শুধুমাত্র তারা মাঠের ক্রিকেটটাকে মাঠে রাখার জন্য, যাতে ম্যাচটা হয়, খেলাটা যাতে নষ্ট না হয়ে যায়,
এই কারণে তারা টুর্নামেন্টের মাঝখানে একটা ম্যাচের আগে বাইলস চেঞ্জ করেছেন এবং সেই ম্যাচে রাজশাহী কোনো বিদেশি ছাড়া ম্যাচ খেলেছিল, যেটা খুবই আনপ্রেসিডেন্ট একটা ঘটনা এবং আমি বলবো যে একটা লজ্জাস্কর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের এই বিপিএলের ইতিহাসে। দেখুন, এর আগে যখন যতগুলো বিপিএল হয়েছিল সেখানেও কিন্তু আপনি শুরুর দিকের বিপিএলের কথা আমি বলি, যখন শুরুটা হয়েছিল সেখানে এই ধরনের নন পেমেন্ট একটা ইস্যুটা ছিল, কিন্তু ধীরে ধীরে যতদিন বিপিএল আর একটু সামনে বেড়েছে অন্তত এই নন পেমেন্ট ইস্যুটা কাটিয়ে উঠতে পেরেছিল, তখন মাঠের অন্যান্য জটিলতাগুলো চলে এসেছিল। কিন্তু ক্রিকেটারদেরকে আপনি খেলাবেন, তাদের সাথে চুক্তি করেছেন, কিন্তু তাদেরকে আপনি টাকা দিচ্ছেন না, এই ধরনের ঘটনা শুরুর দিকে ছিল কিন্তু তারপর আর ঘটেনি, যেটা এবার ঘটেছে এবং খুবই দৃষ্টিকটুভাবে ঘটেছে। আপনি নিয়ম ভাঙার কথা বললেন, আমরা দেখছি যে আজকে বিপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ, এটা হলে শেষ হয়ে যাবে, এর মাঝে এখনও অনেকে পেমেন্ট পায়নি। সেই মুহূর্তে যখন বিদেশি খেলোয়াড়রা বা দেশি খেলোয়াড়রা যারা পেমেন্ট পুরোপুরি পায়নি তারা যখন মিডিয়ার কাছে বিষয়টি বলছে, তখন মালিক পক্ষ আবার সেখানে আইন দেখছে, সেখানে বলছে যে মিডিয়ার সামনে কথা বলছে, এটা আইনের ভঙ্গ হচ্ছে। আসলে আইন আসলে কার জন্য? আইন তো অবশ্যই আমি মনে করি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্যে, কারণ এখানে 100% ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ক্রিকেটাররা। এবং যে ফ্র্যাঞ্চাইজি বলেছেন যে তারা মিডিয়ার সামনে কেন কথা বলছে, আপনি আমাকে খেলাচ্ছেন, আপনি আমার সাথে চুক্তি করেছেন, আপনি আমাকে মাঠে পরিশ্রম করাচ্ছেন, অথচ আপনি টাকা দেবেন না, এর চেয়ে বড় আর জালিয়াতি কী হতে পারে? আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই ফ্র্যাঞ্চাইজিদের জালিয়াতির বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের মিডিয়া যে রয়েছে তা কিন্তু না, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, তারাও ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু প্রতিবাদ পাঠিয়েছে এবং বাংলাদেশের এই ধরনের ঘটনায়, বিপিএলের এই ধরনের ঘটনায় নন পেমেন্ট ইস্যুতে ক্রিকেটাররা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার জন্য তারা নিন্দা জানিয়েছে এবং পুরো বিশ্বব্যাপী এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে। তাহলে দায়ীটাকে, দায়ীটা 100% দায়ী কিন্তু আপনার এই ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো, যারা এই চুক্তির বরখেলাপ করেছেন, যারা এই পুরো জালিয়াতিটা করেছেন এক অর্থে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টায় ক্রিকেট বোর্ড অন্তত এবারের বিপিএল থেকে যে শিক্ষাটা পেয়েছে, বা যাদেরকে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা তারা গণহারে দিয়ে দিয়েছিল, আমি গণহারেই বলবো, কারণটা হলো যে আপনি যখনই কাউকে কোনো দলের মালিকানা দেবেন নিশ্চিতভাবে তার কাছ থেকে কিছু গ্যারান্টি আপনার কাছে রাখতে হবে। নাম্বার 1 গ্যারান্টি যে আপনি যে ক্রিকেটারদেরকে খেলাবেন সেই ক্রিকেটারদের টোটাল যে টাকাটুকু হবে সেই টাকাটুকু ব্যাংকে রাখতে হবে এবং সেটা বিসিবির এখতিয়ারে রাখতে হবে, যেটাকে গ্যারান্টি মানি বলা হয়। সেই ক্লজটাও কিন্তু ছিল, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি মালিকরা সেই 7 কোটি টাকার ক্লজটাকে কমাতে বার্গেন করতে করতে 2 কোটি টাকায় নিয়ে এসেছেন। সেই 2 কোটি টাকাও কিন্তু আপনার মাত্র 2টো দল ছাড়া বাদবাকি কোনো দল আর বিসিবির কাছে এই গ্যারান্টি মানিটুকু দেয়নি। ফলে এখন ক্রিকেটাররা যে টাকায় বঞ্চিত হচ্ছেন, এই টাকাটা বিসিবিকে নিজের তহবিল থেকে দিতে হবে। তারা হয়তো ফ্র্যাঞ্চাইজিকে চাপ দেবে বা বলবে যে টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আপনি যেহেতু টুর্নামেন্ট শেষ হয়ে গেলে তখন আপনি তাদেরকে আর কোথায় খুঁজে পাবেন? সো বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় যদি নেক্সট টাইমে কাউকে যদি দিতে হয় তাহলে তার কাছ থেকে কিছু নিশ্চয়তা 100% আপনাকে নিতে হবে। একটা হলো যে ক্রিকেটারদের চুক্তির যে টাকা রয়েছে সেই চুক্তির টাকাটা আপনাকে ধাপে ধাপে পুরোপুরি পূরণ করতে হবে। যদি কোনো কারণে পূরণ করতে না পারেন তাহলে গ্যারান্টি মানি দিতে হবে আপনাকে, এবং সেই গ্যারান্টি মানি থেকে যদি সেই সময়টা ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা না দেয় তাহলে সেই গ্যারান্টি মানি থেকে ক্রিকেটারদেরকে সেই টাকাটা যেন বিসিবি দিতে পারে, এরকমভাবে বাধ্য করা উচিত ফ্র্যাঞ্চাইজিদের। এখানে বিসিবির দায় আছে কিনা? তারা গ্যারান্টি মানির পরিমাণটা কমাতে সেটা তো অ্যাপ্রুভ করেছে এবং যতটা সবশেষ ছিল সেটাও পুরোপুরি দিতে পারেনি, না 2টো দল দিয়েছে আপনি বলছেন। তাহলে কি তাদের গ্যারান্টি মানি ফিল আপ না করে তারা যখন টুর্নামেন্ট শুরু করলো, এটা আসলে বিসিবি একরকমের সুযোগ তৈরি করে দিল কিনা? অবশ্যই বিসিবির কিন্তু দায় অবশ্যই আছে। বিসিবির দায় কোথায় রয়েছে? বিসিবি ওই যাদেরকে চুজ করেছে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে, তারা প্রপার আপনার এই ফ্র্যাঞ্চাইজি মালিকানা চালানোর মতো যোগ্যতা তাদের নেই। আমি যোগ্যতাই বলবো, সক্ষমতা বলবো, এবং তার চেয়ে বড় বিষয় যে আর্থিক হয়তো সক্ষমতা তাদের নেই বলেই তাদের কিন্তু বারবার আপনার চেক বাউন্স হচ্ছে। দেখুন, একজন ব্যবসায়ীর চেক একবার বাউন্স হতে পারে, 2বার বাউন্স হতে পারে না, 3বার বাউন্স হতে পারে না, কিন্তু এই ভদ্রলোক, দুর্বার রাশিয়ার ভদ্রলোক যতবার চেক দিয়েছেন ততবার কিন্তু আপনি 2 দিন পর 3 দিন পর বাউন্স হচ্ছে। আপনার ব্যাংকে কত টাকা রয়েছে সেটা হিসেব করে তারপর তো আপনি কাউকে চেক দেবেন। এমন না যে আপনার এই ব্যাংকে টাকা রয়েছে কিন্তু তারপরে চেক বাউন্স হচ্ছে অন্য কোনো যান্ত্রিক ত্রুটির জন্য, তা কিন্তু না। আপনার টাকা নেই ব্যাংকে কিন্তু উনি চেক দিয়ে রেখেছেন, এবং ক্রিকেটাররা সেই চেকটা পেয়ে সেলফি তুলেছিলেন, সেলফি তুলে ছবি দিয়েছেন যে ইয়েস উই গট দ্য মানি, কিন্তু যখন তারা চেকটা জমা দিতে গিয়েছেন ব্যাংকে তখন তারা ঠকেছেন এবং ব্যাংক থেকে জানানো হয়েছে যে এই চেকটা বাউন্স হয়েছে, এই চেকের এগেনস্টে আপনার তহবিল নেই, ব্যালেন্স নেই।
তার মানেটা কি দাঁড়ালো? সহজ বাংলায় বলতে গেলে যে এই ক্রিকেটারদের সঙ্গে দলের মালিক জালিয়াতি করেছেন, এবং আমি তো মনে করি যে এই মালিকের বিরুদ্ধে এখন প্রপার আইনে মামলা হওয়া উচিত, যে জালিয়াতির মামলা হওয়া উচিত, যে আপনি আমাকে টাকা দেওয়ার কথা বলছেন কিন্তু তারপরেও আমি যখন চেকটা জমা দিয়েছি সেই চেকটা বাউন্স হয়েছে, এবং এই ঘটনা একবার না অনেকবার ঘটেছে। এক নাম্বার টু হলো যেহেতু এই ধরনের ফ্র্যাঞ্চাইজির মালিক বারবার এই ঘটনা ঘটিয়ে পুরো দেশের ভাবমূর্তিটা নষ্ট করেছেন, আমি মনে করি যে দ্রুত ক্রিকেট বোর্ডের উচিত হবে এই বিষয়টার একটা সমাধান করা, এবং এই বিষয়টার একটা অলরেডি তদন্ত চলছে। ক্রীড়া মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু আমি মনে করি যে এখানে বিসিবির এই বিষয়টা দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত, কার্যকর একটা পদক্ষেপ নেওয়া উচিত, শুধু মুখের কথায় নয়। এখানে একটা বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে আপনি বলছেন যে টিম চালানোর মতো এই ফ্র্যাঞ্চাইজগুলোর সক্ষমতা, আর্থিক সক্ষমতা নেই। তাহলে কি যখন ফ্র্যাঞ্চাইজ সিলেক্ট হয় তখন কি আসলে প্রতিদ্বন্দ্বী ছিল কিনা তাদের, যারা চালাতে পারতো এমন কোনো ফ্র্যাঞ্চাইজ ছিল কিনা, যারা ফ্র্যাঞ্চাইজগুলো চালাতে পারতো এমন কোনো গ্রুপ ছিল কিনা? আমি এই ক্ষেত্রে ক্রিকেট বোর্ডকে খুব একটা বেশি দায়ী করব না, কারণটা হলো যে ক্রিকেট বোর্ড কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়ার জন্য খুব যে বেশি সময় পেয়েছে তা কিন্তু না। তারা সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছে এবং তারপরে আপনি ডিসেম্বরে এই টুর্নামেন্টটা চালু হয়েছে, খুব সময়টা কিন্তু খুব কম সময় ছিল, এবং বেশ কয়েকটা আগের ফ্র্যাঞ্চাইজি কিন্তু এবার টুর্নামেন্টে নেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু খেলছে না। সো নতুন অনেকগুলো দল খেলছে, এবং যারা এই ফ্র্যাঞ্চাইজির মালিক খুঁজে পাওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে যে একটা প্রপার একটা সময় দরকার, 7-8 মাস বা 9-10 মাসের জন্য একটা সময় দরকার, সেই সময়টুকু তারা কিন্তু পায়নি। সো তারা চেয়েছে যে কোনোভাবেই অন্তত এই টুর্নামেন্টটা যদি কোনো ফ্র্যাঞ্চাইজিকে খুঁজে না পাওয়া যায়, তাহলে হয়তো এমন হতে পারে যে টুর্নামেন্টই হবে না। সেক্ষেত্রে বিসিবির একটা উচিত ছিল, আমি মনে করি যে বিসিবির একটা বিকল্প পরিকল্পনা করা উচিত ছিল। বিকল্প পরিকল্পনাটা কি? বিকল্প পরিকল্পনা হলো যে আপনি 7টি দল নিয়ে টুর্নামেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি 5টি দল নিয়ে টুর্নামেন্টটা করতে পারেন। যদি সেরকম না হয় আপনি 4টি দল নিয়ে টুর্নামেন্ট করেন, কিন্তু টুর্নামেন্টটা যেন একটা প্রপার ওয়েতে হয় এবং কোনো জায়গায় কেউ যেন আপনার ঠকতে না পারে, সেই ব্যবস্থা করা উচিত। এখানে আবার অন্য একটা বিষয় আছে, আপনি যখনই টুর্নামেন্টের দলের সংখ্যা কমাবেন তখন সেখানে খেলোয়াড়ের সংখ্যা কমে যাবে। তার অর্থটা হলো যে ঠকছেন কারা? ক্রিকেটাররা। সো এখানে তারা খেলেও ঠকছেন আর না খেললেও ঠকবেন, সব কিছু মিলে কিন্তু দিন শেষে সবচেয়ে বড় আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। সো ক্রিকেট বোর্ডের উচিত ছিল যে একদম পারফেক্ট একটা ফ্র্যাঞ্চাইজি খুঁজে বের করা, কিন্তু সময়ের অভাবে তারা বলছেন সময়ের অভাবে তারা করতে পারেননি। তারা এমন পর্যায়ে পড়েছিলেন যে তারা যদি এই ফ্র্যাঞ্চাইজিগুলিকে মালিকানা না দিতেন তাহলে এমন হতে পারতো যে বিপিএল হয়তো এবার শুরুই হতো না। সেক্ষেত্রে তারা এক বড় ধরনের একটা জটিলতায় পড়ে যেতেন, যে কোনো একটা বছর যদি আপনি বিপিএল না হয়, এবং এবার তারা শুরু করতে চেয়েছিলেন একটা নতুন উদ্যমে, নতুনভাবে, নতুন অনেক পরিকল্পনা নিয়ে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমরা এখন পর্যন্ত সেটা টুর্নামেন্ট শুরুর হওয়ার আগে অনেক ধরনের প্রতিশ্রুতি শুনেছিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি বিসিবি পালন করতে পারেনি। তার পালন করতে না পারার অন্যতম কারণটা হলো যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে তারা বেছে নিয়েছিল সেই ফ্র্যাঞ্চাইজিগুলি আমার মতে তারা পেশাদার ছিল না। তারা জাস্ট শৌখিন একটা ক্রিকেট লাভার হিসেবে এখানে এসেছিল। তারা একটা যে টুর্নামেন্ট চালানোর জন্য একটা পেশাদার দল হিসেবে একটা পুরো টুর্নামেন্টকে সামনে নিয়ে যাওয়ার জন্য, অথবা যে ক্রিকেটারদেরকে কিভাবে আপনি এখানে ফাইন্যান্স করবেন, আপনার মডেলটা কি হবে, আপনি কিভাবে পুরো যে টুর্নামেন্টকে নিজেকে আরও মানে এনহ্যান্স করবেন, সেই বিষয়ে তাদের কোনো টেকনিক্যাল জ্ঞান ছিল না। এটা একজন ফ্র্যাঞ্চাইজির নাই থাকতে পারে, কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজির তো আপনার ম্যানেজার রয়েছেন, সেই ফ্র্যাঞ্চাইজির তো আপনার কোচ রয়েছেন, সেই ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ রয়েছেন। তো এবং বাদবাকি দিক থেকে যেগুলি, যদি আপনার টেকনিক্যাল সাপোর্টের কথা যদি আপনি বলেন, আমি মনে করি যে সেটা ক্রিকেট বোর্ড কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিতে পারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনেক ক্রিকেটার রয়েছেন যারা তাদের এই অভিজ্ঞতাগুলো এই ফ্র্যাঞ্চাইজির সাথে কাজে লাগাতে পারতেন। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটা যত একটা সময় নিয়ে করার কথা ছিল, বা যত একটা ওয়েল অর্গানাইজ ওয়েতে করার কথা ছিল, ঠিক সেরকমভাবে ওয়েল অর্গানাইজ ওয়েতে হয়নি, এবং এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভুল ফ্র্যাঞ্চাইজি আপনি চুজ করার কারণে আজকে এই দায়ভার চুকাতে হচ্ছে বিসিবিকে। আমরা যখন ফ্র্যাঞ্চাইজগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে কথা বলছি, সেই মধ্যে আমরা দেখছি যে তারা অনেক খরচে অ্যাম্বাসেডর নিয়ে আসছেন, যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে আসছেন, যাদের পেছনে অনেক খরচ করতে হচ্ছে। আসলে এখানে কি আমরা একরকম বলতে পারি কিনা যে গরিবের একরকম বিলাসিতা? দেখুন, খেলাটা কাদেরকে কেন্দ্র করে? খেলাটা কিন্তু ক্রিকেটারদেরকে কেন্দ্র করে। আপনি ওই গ্যালারিতে ওই কি বলে আপনার কাকে বসাচ্ছেন, গ্যালারিতে কাকে নাচাচ্ছেন, অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়ে এসেছেন, এটা কিন্তু ফুললি সেই যে ফ্র্যাঞ্চাইজির মালিক যারা রয়েছেন তারা তাদের নিজস্ব যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা বা সেই বিজনেসটাকে এনহ্যান্স করার জন্য তারা করে থাকেন। তাদের কিন্তু এই
এই ক্রিকেটটাকে তারা তাদের সেই ব্যবসার এনহ্যান্স করার কাজে লাগানোর জন্যই কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারদেরকে নিয়ে এসেছেন, এবং সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে তারা কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসেডাররা কিন্তু আপনাকে ম্যাচ জেতাবে না। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনাকে হয়তো কিছুটা হলেও জাস্ট একটু উৎসাহ যোগাতে পারে, কিন্তু শুধুমাত্র বাইরে থেকে কিছু উৎসাহ আপনাকে ম্যাচ জেতাবে না। আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু 22 গজে আপনার পারফরমেন্স। সেক্ষেত্রে সেই পারফরমেন্সটা যাতে ভালো হয়, এই কারণে আপনাকে সেই পুরো যে আপনার কোচ, সহকারী কোচ অথবা ট্রেনার, এই যে আপনার টেকনিক্যাল সাইডগুলো, এই সাইডগুলো আপনাকে একটু স্ট্রং করতে হবে। তো তারা এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা আপনার ওই কী বলে স্পন্সরদেরকে যাদেরকে উড়িয়ে নিয়ে এসেছেন, আমি মনে করি না যে এতে বাংলাদেশ ক্রিকেটের অথবা ওই দলগুলোর মানে ক্রিকেটীয় কোনো উন্নতিটা যা হচ্ছে তা শুধুমাত্র সেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের। আমি একটু যোগ করি, সেটি হলো যে দেখবেন আপনি এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবসময় একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, মাঠের যে ক্রিকেট মাঠ যেটা রয়েছে, মাঠের গ্যালারিতে অনেকে বসে থাকেন, আপনি ভিআইপি বক্সে অনেকে বসে থাকেন, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি মালিকরা বসেন কিন্তু আপনি মাঠের জাস্ট একদম সাইডে গ্যালারির পাশে একটা সোফায়, বড় সোফায় বসে থাকেন। তারা সেখানে বসে নিজেদেরকে মনে করেন যে আমরা বোধহয় এই যে মাঠে যারা 22 জন খেলছে বা 11 জন যে দলটা খেলছে, এই দলের বোধহয় আমি মালিক। এখন ওই সোফার মধ্যে বসে তারা পায়ের উপর পা তুলে নিজেদেরকে সেই মালিকানা দেখানোর বা জাহির করার একটা চেষ্টা করেন। আপনি করতে পারেন কারণ আপনি সেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনি তো টাকাটা ঠিক মতো দেবেন। আপনি যে ক্রিকেটারদেরকে খাটাচ্ছেন শ্রমিক হিসাবে, সেই ক্রিকেটারদেরকে টাকা দিচ্ছেন না আপনি। সো আপনি বেসিক ভুলটাই আপনি করছেন এখানে। সো এই কারণে আমি মনে করি এটা তাদের ফান্ডামেন্টাল রাইট। একজন ক্রিকেটারকে আপনি খাটাবেন, একজন যে কোনো মানুষকে আপনি খাটাবেন, তাকে আপনি যদি টাকা না দেন তাহলে তো তার আপনি ফান্ডামেন্টাল রাইটসটা আপনি ভঙ্গ করছেন। তারপর আপনি এসে বড় বড় কথা কেন বলছেন? সো আমার কাছে মনে হচ্ছে যে এবারের বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি দলগুলো এই ক্রিকেটারদেরকে যে টাকা দিচ্ছেন না বা যে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করেছেন, তাদের বিরুদ্ধে অতি অবশ্যই একদম জেনুইনভাবে মামলা হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনো ফ্র্যাঞ্চাইজি মালিক দেখানোর সাহসটুকু না দেখেন। আমরা বলছি বদনামের বিপিএল, এই বিপিএলে আরেকটি বদনাম নতুন করে যোগ হয়েছে, আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে স্পট ফিক্সিং। এই স্পট ফিক্সিং এর ঘটনাগুলো খুব কাছাকাছি সময়ের মধ্যে খুব একটা দেখা যায় না, এটা আগে হতো। এবারের বিপিএলে 10 জন ক্রিকেটারকে নিয়ে তাদেরকে সন্দেহের তালিকা রাখা হয়েছে। আসলে এটি কি আসলে অব্যবস্থাপনার একটি অংশ কিনা? না দেখুন, এখন পর্যন্ত স্পট ফিক্সিংয়ের অভিযোগটুকু উঠেছে, প্রমাণ হয়নি। আপনি অভিযোগ করতেই পারেন, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, কিন্তু এটা আপনাকে প্রমাণ করতে হবে। ঠিক একই রকমভাবে যে অভিযোগ উঠেছে, এই অভিযোগগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ বিষয় রয়েছে। প্রমাণ করার আগে আপনি কাউকে যদি দোষী করে দেন বা কাউকে যদি বলে দেন যে তার বিদেশ সফর বন্ধ করে দিয়েছে ক্রিকেট বোর্ড, হ্যাঁ, তাকে বিদেশে যেতে মানা করেছে ক্রিকেট বোর্ড, তাকে ডেকেছে, আমি মনে করি যাদের বিরুদ্ধেই অভিযোগটা হবে তাদেরকে আপনি যারা এই পুরো বিষয়টা দেখছেন, স্পট ফিক্সিংয়ের বিষয়টা হচ্ছে কিনা অথবা ম্যাচ ফিক্সিং হচ্ছে কিনা, এই দুর্নীতি দমনের যে আপনার কমিটি রয়েছে ক্রিকেট বোর্ডে, তারা এই ক্রিকেটারদেরকে ডেকে নিয়ে কথাবার্তা বলে তারপর তারা যদি দায়ী হন, তারা যদি দোষ স্বীকার করেন অথবা তাদের যদি প্রমাণটা সাপেক্ষে আসে, তখন আপনি তাদেরকে দায়ী করতে পারেন। কিন্তু শুধুমাত্র আপনি সন্দেহের তালিকায় রেখে কাউকে, আমার মনে হয় না যে কারোর নাম সেখানে উল্লেখ করা উচিত। এক্ষেত্রে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডও এক্ষেত্রে আমি মনে করি যে পেশাদারিত্বের পরিচয় দেয়নি। কারণ যে ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে, এই নামগুলো কেন এত দ্রুত আপনার এই প্রকাশ হবে? যদি প্রকাশও হয়ে থাকে তাহলে প্রকাশ হতে পারে, কারণ একজন সাংবাদিক হিসেবে আমরা কিন্তু যে কোনো তথ্য খুঁজে বের করে সেটা প্রকাশ করতেই চাইবো, কারণ এটা সাংবাদিকতার মধ্যেই পড়ে। কিন্তু বিষয়টা হলো যে যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগটা এসেছে, এই বিষয়ে ক্রিকেট বোর্ডের ব্যাখ্যাটা কি? আপনি কি আজ পর্যন্ত ক্রিকেট বোর্ডের একটা ব্যাখ্যা পেয়েছেন? এখানে ক্রিকেট বোর্ডের কিন্তু কোনো ব্যাখ্যা পাননি। সো ক্রিকেট বোর্ডের উচিত ছিল এই ধরনের ঘটনা ঘটেছে বা একটা সন্দেহের তৈরি হয়েছে অথবা একটা অভিযোগ উঠেছে এতজন ক্রিকেটারের বিরুদ্ধে, অতএব এই বিষয়টায় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা কি, সেই বিষয়ে একটা যদি প্রেস রিলিজও আসতো অথবা যদি একটা মতামত আসতো বা ক্রিকেট বোর্ডের একটা স্ট্যান্ডটা আমরা জানতে পারতাম, তাহলে দেখতেন যে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত। কিন্তু ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এই বিষয়ে নীরব এবং নিশ্চুপ। আপনি নিশ্চুপ বা নীরব থেকে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে অবশ্যই সরব হতে হবে, এবং এই বিষয়টায় আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের আরও দ্রুত কিছু স্ট্যান্ড নেওয়া উচিত ছিল। ক্রিকেট বোর্ড থেকে আমরা প্রচুর প্রেস রিলিজ পাই, অভিনন্দন পাই, আপনি কেউ মারা গেলে তার শোকবার্তা পাই, তাহলে এই বিষয় কেন পাবো না? এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৌভাগ্যের বিষয় হলো যে ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রেস রিলিজ বা কোনো তাদের মন্তব্য বা অবস্থান জানায় নেই।
কিন্তু ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠান রয়েছে কোয়াব, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেই কোয়াব কিন্তু আজকে একটা আমরা একটা স্টোরি করছি আজকে আমার দেশের সেই কোয়াবের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন দেবব্রত, তার মন্তব্য নিয়েছি, আমরা তার সাথে কথা বলেছি যে এই বিষয়ে বাংলাদেশ কোয়াবের স্ট্যান্ডটা কী। তিনি জানিয়েছেন যে তিনি জাস্ট আমি যে কথাটা বললাম সেরকমইভাবে তিনিও বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ক্রিকেটারের পক্ষেই থাকবে কোয়াব। সো ক্রিকেট বোর্ডেরও কিন্তু এই ধরনের একটা স্ট্যান্ড থাকাটা উচিত ছিল। তাহলে দেখতেন যে আপনি কারো বিরুদ্ধে যদি আপনি অভিযোগ করলেন, সাথে সাথে তার নামটা যখন এক্সপোজ হয়ে যাবে তিনি কিন্তু এমনিভাবে সামাজিকভাবে হেয় হয়ে পড়বেন। তার কিন্তু পরিবার রয়েছে, তার কিন্তু আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব কিছুই রয়েছে, কিন্তু যখনই তার নামটা এরকমভাবে এক্সপোজ হয়ে যাবে তখন সবাই ধরেই নেয় যে তিনি বোধহয় আসলেই জালিয়াতি করেছেন, তিনি বোধহয় আসলেই অভিযুক্ত, তিনি বোধহয় আসলেই ম্যাচ ফিক্সিং করেছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি প্রপার একটা অভিযোগটা প্রমাণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বলতে পারবেন না যে এই লোক দায়ী বা এই লোক অপরাধী। সো অপরাধ প্রমাণ করার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমি মনে করি না যে কাউকে শুলে চড়িয়ে দেওয়া উচিত। আগামী 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে, তো এই যে স্পট ফিক্সিংয়ের যে কালো ছায়ার কথা বলা হচ্ছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে কি এটি দলের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, কি মনে করেন? দেখুন, তার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার অনেক আগেই কিন্তু আপনার বিপিএল শেষ হয়ে যাবে, এবং আমি মনে করি যে এই ইস্যুগুলো খুব দ্রুত বিপিএলকে কেন্দ্র করে যে বিতর্কগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত সমাধান করা উচিত। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই আমি বলবো যে 48 ঘন্টার মধ্যে এগুলোর পুরো একটা ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটুকু জানিয়ে দেওয়া উচিত। আর যদি কেউ এই ঘটনায় জড়িত থাকেন, প্রমাণ হয় অভিযোগ স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং অভিযোগটা প্রমাণিত হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তিটাই হওয়া উচিত বলে আমি মনে করি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদও কিন্তু সেই ঘোষণাটা দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যদি কারো বিরুদ্ধে সেই অভিযোগটা প্রমাণিত হয় তাহলে তিনি কাউকে স্পেয়ার করবেন না। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের সেই যে এই ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের বিষয় জিরো টলারেন্সির যে বিষয়টা সেটা যেন ঠিক থাকে। সবশেষ আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিপিএল এর এবার বদনামের বিপিএল বলছি, এই বদনাম ঘোচাতে আসলে ক্রিকেট বোর্ড এবং বিপিএল কর্তৃপক্ষের কি করা উচিত বলে আপনি মনে করেন, ছোট্ট করে যদি বলতেন? যে ভুলগুলো হয়ে গিয়েছে সেই ভুলগুলো যেন আর না হয়, কারণ একই ভুল যদি আপনি বারবার করেন তখন বোঝা যাবে যে আপনি হয়তো শিখছেন না। এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের বিপিএল থেকে যে সমস্যাগুলো পেয়েছে সেই সমস্যাগুলো যেন আর তৈরি না হয়। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ফ্র্যাঞ্চাইজি আপনি ঠিক করবেন সেই ফ্র্যাঞ্চাইজিগুলো শুধুমাত্র ক্রিকেটের প্রতি সামান্য ভালোবাসা থাকলেই তাকে আপনি ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া উচিত না। দেখতে হবে যে তার আসলে একটা ফ্র্যাঞ্চাইজি চালানোর মতো সক্ষমতা রয়েছে কিনা, টেকনিক্যাল জ্ঞান রয়েছে কিনা এবং আর্থিক সক্ষমতা রয়েছে কিনা, সেটা দেখে তারপর ঠিক করা উচিত। এবং অবশ্যই একজন ফ্র্যাঞ্চাইজিকে আপনি 1 বছর বা 2 বছরের জন্য মালিকানা দেওয়া উচিত না। মালিকানা আপনি দেবেন একটু লম্বা সময়ের জন্য, কারণ লম্বা সময়ের জন্য যখনই কাউকে মালিকানাটা দেবেন তিনি তখন এটাকে একটা বিজনেস মডেল হিসেবে দাঁড় করানোর একটা চেষ্টাটুকু করবেন। কারণ 1 বছরের মধ্যে আপনি বা 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে কখনোই আপনি একটা ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে সেটাকে আপনি বিজনেসভাবে বা ব্যবসায়িকভাবে আপনি লাভবান করতে পারবেন না। আর যেহেতু আপনি যে কোনো মালিক এখানে আসবেন এই ক্রিকেট নিয়ে কাজ করার জন্য, তারা নিশ্চিতভাবে কিন্তু এখান থেকেও একটা প্রফিট চাবেন, অথবা প্রফিট না চাইলেও যেন একটা আপনি লস না হয় তাদের, সেই বিষয়টা তারা দেখতে চাইবেন। সো এই কারণে আমি মনে করি যে মালিকানা যদি দিতে হয় তাহলে সেটা অবশ্যই একজন সক্ষম ফ্র্যাঞ্চাইজি মালিককে, এবং তিনি যেন লম্বা সময় বলতে আপনি 3 থেকে 4 বছর 5 বছরের মধ্যে যদি আপনি দিতে পারেন খুবই ভালো হয়। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা করতে হবে সেটা হলো যে এই ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছ থেকে আপনি গ্যারান্টি মানি মাস্ট ক্রিকেট বোর্ডকে রাখতে হবে। আপনি গ্যারান্টি মানি যখনই ক্রিকেট বোর্ডের কাছে যাবে তখন সেই ফ্র্যাঞ্চাইজি মালিকও কিন্তু মনে করবেন যে আমি যদি এখানে টাকাটা না দিতে পারি বা আমি যদি এখানে ফেল করি তাহলে তো আমার গ্যারান্টি মানি থেকে ক্রিকেট বোর্ড টাকাটা কেটে রাখবে। সো সেইভাবেই পুরো জিনিসটা এগোতে হবে। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে যে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেভাবে চলে, আপনি জাস্ট শুধু সেই নিয়ম ফলো করলেই হয়। পৃথিবীর আর কোথাও দেখেছেন আপনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার এই ক্রিকেটারদেরকে নন পেমেন্ট নিয়ে আপনি অনেক কথাবার্তা হচ্ছে? কোথাও দেখেছেন? আমার মনে হয় না যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই ঘটনাটা ঘটেছে। সো এই ঘটনাটা যেন আর সামনের বিপিএলে কোনো দিনই না ঘটে সেই নিশ্চয়তা ক্রিকেট বোর্ডকে এখনই ঠিক করতে হবে। সেই নিশ্চয়তা দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে তাদের কার্যকলাপটা এখন থেকে ঠিক করতে হবে। আগামীর বিপিএল আরও ভালো হবে, আরও পরিচালিত হবে, আমরা এই প্রত্যাশা রাখি। ক্যাসের ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।